আজকের এই এক্সপ্লেনারে সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু বেশ ইন্টারেস্টিং। লাইফ ম্যাপিং মানে একটা অগোছালো উদ্দেশ্যহীন জীবনকে কিভাবে একটা সুশৃঙ্খল, ছকে বাঁধা আর অর্থবহ যাত্রায় রূপান্তর করা যায় সেটাই আমরা এক্সপ্লোর করব। আমরা অনেকেই কিন্তু জীবন নিয়ে সেভাবে বিস্তারিত প্ল্যান করি না, কিন্তু সত্যি বলতে কি, একটু গভীরে গিয়ে জীবনের প্রতিটা ধাপ ঠিকমতো ট্র্যাক না করলে অনেক দারুণ সুযোগ এমনি এমনি হাতছাড়া হয়ে যেতে পারে। আচ্ছা, শুরুতেই একটা দারুণ আর্থিক হিসেব দিয়ে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। ছোট ছোট কিন্তু ধারাবাহিক সিদ্ধান্তের ক্ষমতা সময়ের সাথে সাথে ঠিক কতটা বিশাল হতে পারে সেটা জানলে যে কেউই অবাক হবে। ধরুন একটা প্রশ্ন, যদি প্রতি মাসে মাত্র ১,০০০ টাকা করে টানা ২০ বছর বিনিয়োগ করা হয় তাহলে ঠিক কি ঘটতে পারে? উত্তরটা হচ্ছে ৭ লাখ টাকা। হ্যাঁ, ঠিকই শুনছি আমরা। প্রতি মাসে জমানো ওই সামান্য ১,০০০ টাকায় ২০ বছর পর একেবারে ৭ লাখ টাকার একটা বড়সড় অ্যামাউন্টে পরিণত হচ্ছে। এটাই হলো কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধির ম্যাজিক। আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার কি জানেন? এই একই অভ্যেস যদি ২০ বছরের বদলে ৪০ বছর চালিয়ে যাওয়া যায় তাহলে রিটার্ন একেবারে রকেটের গতিতে বেড়ে দাঁড়াবে ৬৩ লাখ টাকায়। কোনো জোকস নয়, একদম সিরিয়াস। যেহেতু পরিসংখ্যানগতভাবে মানুষের দীর্ঘকাল বেঁচে থাকার সম্ভাবনাই বেশি, তাই জীবনের একদম শুরু থেকেই এরকম ম্যাপ করে প্ল্যান করাটা আসলে কতটা জরুরি সেটা নিশ্চয়ই আর আলাদা করে বলতে হবে না। তো আজকের এই এক্সপ্লেনারের পুরো রোড ম্যাপটা একটু দেখে নেওয়া যাক। প্রথমে আমরা কনসেপ্ট অফ লাইফ ম্যাপিং নিয়ে কথা বলবো, এরপর ধাপে ধাপে স্কুল অ্যান্ড কলেজ ইয়ার্স, 20s বা স্কিল বিল্ডিংয়ের দশক, মিড লাইফে ওয়েলথ অ্যান্ড লেগেসি এবং সবশেষে লেটার ইয়ার্স বা গিভিং ব্যাক ফেজ নিয়ে আলোচনা করব। চলুন আমাদের প্রথম সেকশনে চলে যাই, দি কনসেপ্ট অফ লাইফ ম্যাপিং, চার্টিং দি কোর্স। সোজা কথায় বলতে গেলে জীবনের প্রতিটি পর্যায়ে যদি আমরা ট্র্যাক না করি তাহলে এমনি এমনি অগোছালোভাবে সময় নষ্ট হতে থাকে, আর পরে অনুশোচনা করা ছাড়া কিছুই করার থাকে না। একটা সুনির্দিষ্ট প্ল্যান না থাকলে জীবন শুধু তার নিজের খেয়ালে চলতে থাকে, আর আমরা নিজেদের জীবনের কন্ট্রোলটাই হারিয়ে ফেলি। লাইফ ম্যাপিং কনসেপ্টটা কিন্তু ঠিক এখানেই কাজ করে। দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলোকে স্রেফ ভাগ্যের হাতে ছেড়ে না দিয়ে প্রতিটি পর্যায়ে একেবারে গভীরভাবে প্ল্যান করাটাই হলো এর মূল কথা। এরপর আসছি আমাদের দ্বিতীয় সেকশনে, স্কুল অ্যান্ড কলেজ ইয়ার্স, দি এক্সপ্লোরেশন ফেজ। তারুণ্যের এই সময়টাতে আসলে জীবনকে পুরোপুরি উপভোগ করাটাই সবচেয়ে জরুরি। খেলাধুলা, আড্ডা, বন্ধুত্ব এগুলো তো থাকবেই, কিন্তু এখানে একটা সূক্ষ্ম লাইন আছে। এমন কোনো কাজে জড়ানো যাবে না যা দীর্ঘমেয়াদে স্থায়ী ক্ষতি ডেকে আনে। মানে মাদকাসক্তি, সহিংসতা বা যে কোনো ধরনের বিপজ্জনক অভ্যাস থেকে ১০০ হাত দূরে থাকতে হবে। মজা হবে, কিন্তু কোনো লং টার্ম ড্যামেজ ছাড়াই। তাহলে এই বয়সে আসলে টার্গেটগুলো কি হওয়া উচিত? প্রথমত, পড়াশোনায় অন্তত বটম 50%-এর ওপরে থাকার চেষ্টা করতে হবে। পাশাপাশি ব্লগিং বা সোশ্যাল মিডিয়ার মতো ছোটোখাটো সাইড হাসেল এক্সপ্লোর করা যেতে পারে। তবে হ্যাঁ, একটা বিষয় খুব সতর্ক থাকতে হবে, কোনোভাবেই যেন এই সাইড হাসেলকে মূল লক্ষ্য বানিয়ে ফেলা না হয়। মানে এই বয়সের উদ্দেশ্য কিন্তু টাকার পেছনে ছোটা নয়, বরং নিজের আসল প্যাশনটা খুঁজে বের করা। এবার আসি জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপে, সেকশন 3, দ্য 20s, বিল্ডিং স্কিলস বা দ্য ডিকেড অফ হাসেল। আজকের দিনে ক্যারিয়ার গড়ার নিয়মকানুন কিন্তু অনেকটাই বদলে গেছে। এখন আর শুধু প্রথাগত শিক্ষার গণ্ডিতে আটকে থাকার দরকার নেই। যে কেউ চাইলেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে নিজের জন্য একটা কাস্টম লার্নিং প্ল্যান তৈরি করে নিতে পারে। এরপর গ্র্যাজুয়েশন শেষ হওয়ার আগেই ফ্রিল্যান্সিং বা পার্ট টাইম কাজের মাধ্যমে সেই স্কিলটা রিয়েল ওয়ার্ল্ডে অ্যাপ্লাই করে এক্সপিরিয়েন্স নেওয়া যায়। আর এভাবে একটা রিমোট জব বা নিজের ব্যবসার শক্ত ভিত গড়ে তোলা সম্ভব। দারুণ একটা ব্যাপার, তাই না? আর স্কিল ডেভেলপমেন্টের ঠিক পাশাপাশি এই তরুণ বয়সেই একটা ইনভেস্টমেন্ট মেন্টালিটি গ্রো করা ভীষণ জরুরি। অ্যামাউন্টটা যতই ছোট হোক না কেন, নিয়মিত সেফ ইনভেস্টমেন্ট অপশনে টাকা রাখার অভ্যাস করতে হবে। সেটা হতে পারে দেশের বাইরের S&P 500 অথবা লোকাল ফিক্সড ডিপোজিট বা সঞ্চয়পত্রের মতো নির্ভরযোগ্য মাধ্যম, যেগুলো সাধারণত বছরের 7 থেকে 10% মতো একটা নিরাপদ রিটার্ন দিয়ে থাকে। এখানে একটা খুব চমকপ্রদ পরিসংখ্যান বলি। ক্যারিয়ারের ফার্স্ট 10 ইয়ার্সেই, মানে প্রথম 10 বছরেই সবচাইতে বেশি প্রায় 75% গ্রোথ হয়ে থাকে, আর বাকি 25% হয় পুরো ক্যারিয়ার জুড়ে। ভাবা যায়? ঠিক এই কারণেই ক্যারিয়ারের শুরুর দিকের 5 থেকে 7 বছর ডাইনামিক এবং প্রবলেম সলভিং স্টার্টআপ পরিবেশে কাটানো অত্যন্ত ক্রুশাল।
যেখানে প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জ আসে আর শেখার গ্রাফটা একদম ঊর্ধ্বমুখী থাকে। রাইট, এবার আমরা ঢুকছি সেকশন 4-এ, মিড লাইফ, ওয়েলথ অ্যান্ড লেগেসি, মূলত 30 থেকে 50 বছর বয়সের ফেজটা। অনেক পুরনো কিন্তু দারুণ পাওয়ারফুল একটা দর্শন আছে। মানুষের জীবনে 3টে কাজ করা খুব জরুরি: একটি গাছ লাগানো, একটি বই লেখা এবং সন্তান জন্ম দেয়া। এই কথাটা কিন্তু মিড লাইফের কোর গোলটাকে একদম পারফেক্টলি হাইলাইট করে। সোজা কথায় এমন কিছু তৈরি করা যা মানুষের মৃত্যুর পরও পৃথিবীতে থেকে যাবে, এটাই হলো লিগেসি। আর এই পর্যায়ে সত্যিকারের ওয়েলথ বা সম্পদ করতে হলে শুধু সময়ের বিনিময়ে স্যালারি গোনার চক্র থেকে বেরিয়ে এসে একটা বিজনেস দাঁড় করানোর দিকে ফোকাস করতে হবে। তবে কিছু রুলস অফ থাম্ব আছে। নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে ঠিকই, কিন্তু রাতারাতি বড়লোক হওয়ার ফাঁদে পা দেওয়া একদম বোকামি। আরেকটা ব্যাপার, বিজনেস থেকে ইনকাম বর্তমান স্যালারির ডবল না হওয়া পর্যন্ত কোনোভাবেই ডে জব বা চাকরি ছাড়া উচিত হবে না। এর পাশাপাশি টাকার পেছনে ছুটে শারীরিক স্বাস্থ্য নষ্ট করা যাবে না, আর শুরু করে দিতে হবে রিটায়ারমেন্ট প্ল্যানিং। এবার আমরা আমাদের রোডম্যাপের শেষ পর্যায়ে চলে এসেছি। সেকশন 5, লেটার ইয়ার্স, গিভিং ব্যাক, বয়স যখন 50 থেকে 80-র কোঠায়। জীবনের এই ধাপে এসে কাজের উদ্দেশ্যটা পুরো বদলে যায়। তখন কাজ করা উচিত স্রেফ নিজের আনন্দের জন্য আর সারা জীবনের জমানো উইজডম বা প্রজ্ঞা শেয়ার করার জন্য। মানুষ তার নিজের জীবনে যে ভুলগুলো করেছে বা যেসব হোঁচট খেয়েছে, ইয়াং জেনারেশন যেন সেই একই ভুল রিপিট না করে, সেই গাইডেন্স দেওয়াটাই হয়ে ওঠে এই বয়সের সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশন। এক্সপ্লেনারের একদম শেষে এসে আমরা একটা খুব গভীর ভাবনার বিষয় নিয়ে একটু চিন্তা করতে পারি। জীবনের শেষ বছরগুলোতে সত্যিকারের তৃপ্তি আসলে কোথায়? তৃপ্তি আসে সেই সব ছোট ছোট প্রায় ভুলে যাওয়া ঋণগুলো শোধ করার মাধ্যমে। একটু ভেবে দেখুন তো, ছোটবেলায় ভর দুপুরে কড়া রোদের মাঝে যে আইসক্রিম বিক্রেতা একটু স্বস্তি দিয়েছিল, তারও কিন্তু একটা প্রচ্ছন্ন অধিকার বা হক থেকে যায় আমাদের ওপর, তাই না? এই লম্বা জীবনযাত্রায় যারা নিঃস্বার্থভাবে কোনো না কোনো সাহায্য করেছে, তাদের সেই ঋণগুলো আমরা কিভাবে শোধ করব? এই প্রশ্নের উত্তর খোঁজার মধ্যেই বোধহয় লুকিয়ে আছে একটা সম্পূর্ণ অর্থবহ জীবনের আসল সার্থকতা। তো আজ এ পর্যন্তই। এই লাইফ ম্যাপিংয়ের কনসেপ্টটা হয়তো আমাদের সবাইকে নতুন করে জীবনের হিসাব মেলাতে একটু হলেও সাহায্য করবে।